এমা রঙ্গোলি দিতে গিয়ে এ কি হলো? আর এইখানে প্রসাদের নামে ভাতই বা দিচ্ছে কেন? এই সমস্ত সব কিছু নিয়েই থাকছে কিন্তু আজকের কালী পুজো স্পেশাল ভ্লগ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মোনালিসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। আজ হচ্ছে কালী পুজো অর্থাৎ দিওয়ালি। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি দিওয়ালি। দেখো, আমার পাড়াতে তো পুজো হয় আর তারই কিন্তু প্রস্তুতি অলরেডি চলছিল। আর এখন দুপুরবেলা আমি রঙ্গোলি দেবো বলে দেখো প্রস্তুতি করছি। তো ফার্স্টেই আমি কিন্তু চক দিয়ে একটা সার্কেল করে নিয়েছি আর তার মধ্যে রঙ্গোলিটা আমি স্টার্ট করেছি। আমি না সেরকম দিতে পারি না, মানে আমি না এক্সপার্ট না, তো সামান্য একটু চেষ্টা করেছিলাম। আসলে ফোনে যতটা ভালোভাবে দেখা যায় বা মনে হয় খুব ইজি, আসলে কিন্তু অতটাও ইজি না। আর এখানে আমার সাদা রং পুরো শেষ হয়ে গেছিলো মাঝপথে। শুভটা লেখা হয়েছে আর দীপাবলিটুকু না লেখা হয়নি, মানে শুধু দি পর্যন্ত লেখা হয়েছিল। আর সেই সময় আমি আর রঙ্গোলি কোথাও খুঁজে পাচ্ছিলাম না হোয়াইট কালারের। আর এটা যেহেতু আগের বছরকার ছিল সেই কারণে এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। আর তাই বাবা আমাকে বললো কি, তুই না ময়দা দিয়ে লেখ। তো সেই কারণে আমি ময়দা দিয়ে আবার লিখে গোটাটা কমপ্লিট করলাম। আর মা 14 প্রদীপগুলোকে সাজিয়ে নিল। আর আমাদের এই যে পুরো সব কিছু কমপ্লিট হয়ে গেছে পাড়ার। এবার আমাদের কিন্তু পাড়াতে উদ্বোধন করতে আসছে শ্রী অধীর রঞ্জন চৌধুরী, আর তার জন্যে আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর আমি আজকে শাড়ি পরেছিলাম। কেমন লাগছে আমাকে একটু বলো কমেন্টস করে, তাতে আমারও একটু ভালো লাগবে। আর দেখো, এখানে কিন্তু আমরা সবাই মিলে এখন ওয়েট করছি আর ফাইনালি দাদা কিন্তু চলে আসছে। শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে কিন্তু ফার্স্ট বরণ করে নিয়েছিলাম আমি উত্তরণ দিয়ে। এখানে যার কথা না বললেই না, তিনি হচ্ছেন রাহুল দা। থ্যাংক ইউ সো মাচ আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। তার সাথে ধন্যবাদ পুরো কমিটিকে এবং শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে। আমাদের এখানে প্রতি বছর পুজো হবে, তিনি যেন আশা করব প্রতি বছর আমাদের মধ্যে উপস্থিত থাকেন। বরণ পর্ব শেষে তাকে একটু অনুরোধ করা হলো যেন একটু স্পিচ দেন। আপনাদের আমন্ত্রণে আমার এখানে কালী পুজোর এই শুভ সন্ধ্যায় আসবার সুযোগ হয়। বন্ধুদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। স্পিচ শেষে আমাদের তরফ থেকে, মানে আমাদের কমিটির তরফ থেকে তার জন্য একটা ছোট্ট প্রতিমা উপহার। আমাদের কিন্তু 14 শাক আর 14 প্রদীপ দিয়ে ভাত খাওয়ার রীতি প্রচলিত আছে। আর দুপুরে কিন্তু 14 শাক দিয়ে আমি ভাত খেয়েছিলাম। এই হচ্ছে সেই 14 শাক। এখন কিন্তু রাত্রি 8:30 বাজে আর আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো 14 প্রদীপ দেওয়ার জন্য, মানে এটাকে আমরা বাতি দেওয়া বলি। আর তাই মা আমি বেরোচ্ছি এখন বাতি দিতে। এইদিকে সমস্ত সব অনুষ্ঠান শেষ, এখন শুধুমাত্র পুজোটা বাকি। ফার্স্টেই দেখো রঙ্গোলিতে আমি একটু প্রদীপ দিয়ে নিয়েছি, আর রঙ্গোলিটা না এবার আমি একটু ছোটোই দিয়েছিলাম। আমরা আমাদের পাড়ার শিবতলা মন্দির থেকেই কিন্তু বাতি দেওয়া শুরু করি, আর এবারও কিন্তু সেটাই করেছিলাম। তো দেখো মা কিন্তু এখানে প্রদীপ ধরাচ্ছে আর এখান থেকেই আমাদের বাতি দেওয়া শুরু হবে। তারপর আমরা গঙ্গার ধার যাব। পরপর যে মন্দিরগুলো ছিল সব মন্দিরেই প্রায় প্রদীপ এবং মোমবাতি আমরা ধরিয়ে কিন্তু এখন যাচ্ছি
গঙ্গার ধারের দিকে। আর গঙ্গার ধার কিন্তু আমাদের সেজে উঠেছে, মানে আমাদের কলেজ ঘাট সবার প্রিয়, সেজে উঠেছে কত সুন্দরভাবে দেখো। আর এখানে না প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমার ভয়েসের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, গলা পুরো বসে গেছে কারণ ঠান্ডা লেগেছে আমার, তো এটা একটু প্লিজ ইগনোর করো। আচ্ছা, এই রক্ষাকালী মন্দিরটার যে প্রতিমাটা, সেটা কি একটু বড় করেছে আগের থেকে? আমার কিন্তু মনে হয়েছে। আর আমার মতন কার কার মনে হয়েছে আর কে কে কলেজ ঘাটে গেছো, তারা কিন্তু কমেন্টস করে যেও। আমরা কিন্তু সব শেষে গঙ্গাকে প্রদীপ দিয়েই বাড়ি যাই, তো সেই মতন মাও নেমে পড়েছে দেখো গঙ্গার ঘাটে, মা গঙ্গাকে প্রদীপ দেওয়ার জন্য। আর প্রসাদ দিচ্ছিল, তো আমিও নিয়ে নিয়েছি দেখো একটু খিচুড়ি ভোগ। আর মা প্রদীপ দিতে গিয়ে দেখো এইটা কুড়িয়ে পেয়েছে, এটাকে আমরা কিন্তু চলতি ভাষায় বুলবুলি বলে থাকি। আর ওপরে একটা ফিরকি লাগানো ছিল। देखो बचपना सब में होता है और मुझ में तो भड़ भड़ के है। और मैं ना सड़क में ही देख रही थी ट्रायल करके कि कैसा हो रहा है, और मुझे ना बहुत ज़्यादा मज़ा आ रहा था इसको करने में। খুব হিন্দি বলার ক্রেভিং হচ্ছিল, তো সেই কারণে একটু বললাম। আর আমি না এটা নিজের কাছে রাখিনি, আমি আমার একটা বান্ধবীর ভাইকে না এটা দিয়ে দিয়েছিলাম। আসলে পাওয়া জিনিস তো, আর ছোটো বাচ্চার কোনো এক বাচ্চাই ছেড়ে গেছে। কালী পুজোর রাতটা কিন্তু এইভাবেই শেষ হয়ে গেছিলো। আর আমরা তারপরের দিন চলে গেছিলাম একটু ঘুরতে। এখানে কিন্তু গেছিলাম লালবাগ আর তারপর সহজ পাঠের ওপর। আর দেখো খুবই সুন্দর অ, আ, ক, খ লেখা ছিল। এখান থেকে আমরা যাই জিয়াগঞ্জ, আর জিয়াগঞ্জে এটা ঠিক এক্সাক্ট জায়গাটা আমার মনে নেই, বাট আমরা এই ঠাকুরটা দেখেছিলাম। আর এটা না কিছু একটা মন্দির করেছিল, আর মন্দিরটার নামও এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ভীষণ সুন্দর করেছিল। এরপর আমরা চলে আসি বাগডহরিতে। আর এখানে না খুব সুন্দর একটা মাঠের ওপরে প্রোগ্রাম হচ্ছিল, আর মাঠের ওপরেই এই ঠাকুরগুলো করেছিল। যেটা 3টে মন্দির ছিল, আমি ঠিক জানি না যে কি মন্দির ছিল, বাট কোনো একটা মন্দির ছিল। আর এখানে তো লোকজন প্রচুর পরিমাণে ছিল, কারণ এটাই মনে হয় জিয়াগঞ্জের সবথেকে বড় পুজো। আমরা দেখো জিয়াগঞ্জের ঠাকুর দেখে চলে এসেছি, এদিকে বাড়ির পাশের ঠাকুরগুলো এখনো দেখিনি। মানে এটা ক্ষুদিরাম পাঠাগারে হয়েছিল। তো এটা ছিল তারপরের দিন, আর আমি আমার মায়ের সাথে বেরিয়েছিলাম এই বাকিগুলো কমপ্লিট করার জন্য। বহরমপুরের কালী পুজো মানেই কিন্তু হচ্ছে দেখো স্যান্টা ফোকিয়া ক্লাব। আর এই ক্লাবটা কিন্তু কেউ মিস করে না দেখা।
আর যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছিল সেই কারণে আমরা ভেবেছিলাম কিছুদিন পর যাব। তো ক্ষুদিরাম পাঠাগার যেদিন দেখতে গেছিলাম সেদিনই কিন্তু সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই স্যান্টা ফোকিয়া ক্লাবে। দেখেছো লাইটিংগুলো কত সুন্দর না? আর প্যান্ডেলটাও হয়েছিল অপূর্ব। মানুষজন কোনো ক্লাব মিস করুক আর না করুক, স্যান্টা ফোকিয়া কিন্তু সবাই দেখতে আসবে, কেউ মিস করে না। আরেকটা হয় সেটা হচ্ছে চালতিয়ার দিকে যেতে সত্যেন বলে একজনের ঠাকুর হতো ওখানটায়। তো আমরা না ওই নামটাতেই জানি, অ্যাকচুয়ালি ওই ক্লাবের নামটা আমার ঠিক মনে নেই, অ্যাকচুয়ালি জানা নেই। তো সেটা এবার আর যাওয়া হয়নি, তবে আমরা কিন্তু সেটাও অ্যাটেন্ড করি। এখানে কিন্তু অর্কেস্ট্রা হচ্ছিল, আর যেসব গানগুলো হারিয়ে যাওয়ার পথে সেগুলোই কিন্তু তিনি করছিলেন। ভ্লগটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।